তোমরা বোধহয় চাঁদা ডাকাতের নাম শোনোনি, তাই না? আমি আর কিশোরী মুখ চাওয়াচাওয়ি করলুম। ও নাম যে কোনো ডাকাতের হতে পারে তা স্বপ্নেও কল্পনা করিনি। নাম কি শুনব। তারানাথ বললেন, সেই তোমাদের কানা ডাকাতের মেয়ের গল্প বলেছিল, মনে আছে? বর্ধমানের ওদিকটায় চাঁদা ডাকাত এককালে বড় উপদ্রব করেছিল। সে এক অদ্ভুত দেবতার পুজো করত, তাই একবারও তাকে ধরতে পারেনি। না ইংরেজ পুলিশ, না জমিদারের পাইক। সেই দুর্ধর্ষ ডাকাত শেষমেশ গিয়ে কিনা ধরা পড়ল এক গৃহবধূর কাছে। আমি আশ্চর্য হলুম। গৃহবধূ? গৃহবধূই তো। সে যতই জমিদার গিন্নি বা পুলিশ কর্তার মা হোক না কেন। কিশোরী সেন কাঁসার বাটি থেকে বেগুনির অবশেষ বেসনের ভাজা টুকরোগুলো খুঁটে খুঁটে খাচ্ছিল। সেগুলো চিবোতে চিবোতেই সে বলল, তা ঠাকুরমশাই কি আজকাল জ্যোতিষ ছেড়ে ডাকাত সুমারির কাজ ধরেছেন? তারানাথ হাসলেনও না বা রাগও করলেন না। হেমন্তের মিইয়ে যাওয়া রোদের মতো বিষণ্ণ মুখ করে বললেন, ওই সময়টা সেখানে ছিলুম হে। চাঁদা ডাকাতে ধরা পড়া থেকে শুরু করে কাত্যায়নী ঠাকুরন মানে চাঁদা ডাকাতকে যিনি ধরেছিলেন তার অন্তর্ধান পর্যন্ত সে ভারী গা ছমছমে ব্যাপার হে। ভূত প্রেত পিশাচ কিছুই দেখিনি, কিন্তু মনে পড়লে এখনো গা শিরশির করে ওঠে। এমনই শীতকাল, বুঝলে। আপনারা শুনছেন প্রখ্যাত লেখক কর্ণশীলের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প কপ্পল। তারানাথ একবার অন্তপুর থেকে ঘুরে এলেন। বুঝলুম চায়ের ফরমায়েশ হলো। চারিমা ভারী নির্বিরোধ মানুষ। আজ অবধি একটিবারের জন্য উঁচু গলা শুনলুম না। বেশ জাঁকিয়ে শীত পড়েছে। ভিক্টোরিয়ার পরীর মাথায় ভোর ভোর কুয়াশা জমে থাকে বেশ। যাই হোক, তারানাথ হাতে করে একখানি ভারী জীর্ণ পুঁথি নিয়ে এলেন, চোখে চশমা। আমাদের সামনে পুঁথিটি খুলে বললেন, দাঁড়াও, তোমাদের দেখাই। বইটির জীর্ণ অবস্থা। মলাট দেখে বোঝার উপায় নেই। সে অংশটি কবেই যেন পোকার পেটে গিয়েছে। খুব সাবধানে হলদে হয়ে যাওয়া পাতাগুলো উল্টে প্রায় অস্পষ্ট হয়ে যাওয়া পৃষ্ঠা বার করে বইটি ঘুরিয়ে দিলেন আমাদের দিকে। শিরোনামটি বেশ পড়া যায়, উৎপাদন, কৃষি এবং তস্কর বৃত্তি প্রারম্ভকালীন উপাচারাদ লিপিবদ্ধ কৃত্যং। কিছু বোঝার ছিল না, বুঝলুম না। তারানাথ যেন এমনটাই আশা করেছিলেন। আমাদের অজ্ঞানতায় যেন ভারী পুলকিত হয়ে তিনি বললেন, এক ভারী আশ্চর্য স্থানীয় লৌকিক দেবতা, বুঝলে। চাষবাস, সন্তান উৎপাদন আর চুরি ডাকাতি করার আগে এই পুজো করা হয় এবং লাভও শুনেছি পাওয়া যায়। যাই হোক, এই বই যে ঠাকুরদার সে নিশ্চয়ই বুঝতে পারছো। এর যা হতকুচ্ছিত অবস্থা, পড়ার উপায় ছিল না। তবে পুজো পদ্ধতি আমি দেখেছি, ভারী আশ্চর্য এই পদ্ধতি, আর তেমনই রহস্যময়। বইটি একপাশে মুড়ে রাখতে রাখতে তারানাথ আবার বললেন, এভাবে বুঝবে না, দাঁড়াও পুরোটা বলি। চারিমা 3 পেয়ালা চা রেখে গিয়েছিল। শীতের সন্ধ্যায় গরম চায়ের মতো কোনো জিনিস বুঝি আর হয় না। আয়েশ করে 2 চুমুক দিয়ে তারানাথ শুরু করলেন। গ্রামের নাম তেঘড়ি। সেখানে জমিদার বা সরকার বাহাদুরের তালুকদারেরা যোগ্যতা বা লেঠেলের পাইকের সংখ্যা অনুযায়ী স্থানীয় সেরেস্তাদারদের উপাধি দিতেন। দোঘড়ি, তেঘড়ি মানে ওই 2 ঘোড়ার যোগ্যতা, 3 ঘোড়ার যোগ্যতা এমন। ঘোড়া ফোড়া তো হাতি, ওই নামেরই নাম।
সব হেঁটো ধুলোর ধুতি পরা পাইকনি এই কারবার। যাই হোক, তালুকদারের দেওয়া উপাধিগত সেই নামেই পরে গ্রামের নামও হয়ে যেত। এও তেমনি, তেঘুড়ি থেকে তেঘুড়ি, বেশ বর্ধিষ্ণু গ্রাম। তখনকার দিনেই তার পাশে রেলপথ বা বাস রাস্তা ছিল। বড় হাট বসত বুধবার কি শুক্রবার করে। রোজকার বাজার তো ছিলই, ঠিক মনে পড়ে না সে কি আজকের কথা। তবে খুব সম্ভবত বর্ধমানের ওই দিকেই কোথাও হবে জায়গাটি। কৃষি প্রধান অঞ্চল জানোই তো। সাধারণ গৃহস্থের বাড়িতেও 4টি ধানের গোলা, দুধেল গাই থাকতই। আর ফলমূল তো তখনকার দিনে লোকে কিনে খাওয়ার কথা চিন্তাও করতো না। কুড়িয়ে বাড়িয়ে যেটুকু ঘরের ছেলেমেয়েরা নিয়ে আসতো তা দিয়ে আর টান পড়তো না। সেবার খুব শীত ওদিকে। মহামায়া ঠাকুরন ছিলেন এ সমস্ত অঞ্চলের মস্ত জমিদার। এক কোলে ছেলে নিয়ে বিধবা হয়ে অল্প বয়সে এক হাতে ছেলে মানুষ করেছেন, আবার জমিদারিও সামলেছেন। প্রবল দাপট। পরগনার ইংরেজ লাটবেলাটের দলও তাকে সমঝে চলত, শ্রদ্ধা করত। ছেলেটি বড় হয়ে জেলার ডেপুটি হয়, সে সেইখানেই থাকত। মহামায়া কিন্তু সাবেকি ভিটা ছেড়ে যাননি। মাটি কামড়ে পড়ে আছেন যখের মতো। অটুট স্বাস্থ্য, ছোটাছুটি করে পুজো আচ্চা করছেন, জমি জমার হিসাব রাখছেন, দাসী বাঁধি সামলাচ্ছেন। গায়ের লোকও তাকে দেবী জ্ঞানে শ্রদ্ধা করে। তা সে সময় তেঘুড়ির জঙ্গলে চাঁদা ডাকাত তার দলবল নিয়ে বাস করত। যেমন তার সাহস, তেমনই দুর্দান্ত তার স্বভাব। বিরাট লম্বা, গায়ে যা শক্তি, শোনা যায় ষাঁড়ের সাথেও মহড়া দিতে পারত। এই চাঁদা ডাকাতের নজর পড়েছিল মহামায়া ঠাকুরনের অতুল ধন সম্পদের প্রতি। কিন্তু সে খুব ভালো করেই জানতো এ ব্যাপারটায় তাড়াহুড়ো করা ঠিক হবে না। একে জমিদার বাড়িখানি দুর্ভেদ্য দুর্গের মতো, তার উপর গ্রামের লোক ঠাকুরনকে ঘিরে রাখে যেন মাকে আগলে সন্তানেরা। বড় উদার মন ছিল তার। তাছাড়া অত বৈভব, দুটো মানুষ বাড়লে কি আর এমন ক্ষতি হবে? দিয়ে থুয়ে যা থাকে তা তো এখানেই রয়ে যাবে, পরপারে তো আর নিয়ে যাওয়া যাবে না। আর ছেলে জেলার ডেপুটি, সেই সম্পত্তির দিকে জীবনেও মুখ ফিরিয়ে তাকাবে কিনা সন্দেহ। পারলে মহামায়াকেই তার বর্ধমানের প্রাসাদে নিয়ে তোলে। তা এক শীতের বিকেলে আমিও সেখানে হাজির হলাম। কোন পথে যাচ্ছিলাম এখন মনে নেই। বীরভূমি যাচ্ছিলাম খুব সম্ভবত। কুয়াশা ঘেরা ফাঁকা মাঠ, নির্জন প্রকৃতি দেখে মনটা কেমন রামজয়পুর রামজয়পুর করে উঠল। নেমে পড়লাম বাস থেকে। 2-3টে হাঁটুরে লোকের সঙ্গে কথা বলছিলাম জায়গাটি সম্বন্ধে জানার জন্য। তারাই বলল মহামায়া ঠাকুরন আর চাঁদা ডাকাতের কথা। সব কথার শেষে লোকটি বলল, আপনি সোজা মহামায়া মায়ের আশ্রমে চলে যান ঠাকুরমশাই। বড় মনের মানুষ তো তিনি বটেই, সাধু সন্ন্যাসী দেখলে তো দেবজ্ঞানের সেবা করবেন। সন্ধ্যা নেমেছে। জমিদার বাড়ির পথটা নির্জন। জমিদার বাড়ির সিংহ দরজা ঘেঁষে রাস্তা। একদিকে উঁচু পাঁচিল, বাঁ দিকে ফাঁকা মাঠ, আর মাঝে 2-1টা ঝুপসি গাছ। জমিদার বাড়ির সিংহ দরজার ঠিক উল্টো দিকে রাস্তার পাশে বেশ কয়েকটা গাছ এক জায়গায় ভিড় করে আছে। জায়গাটি সম্পূর্ণ অন্ধকার। শুধু ফাঁকা মাঠের ওদিক থেকে আসা চাঁদের আলোয় রাস্তাটা ক্ষীণ বোঝা যায়। সিংহ দরজা খোলা।
চাঁদের আলোয় হলুদ কালো পাথরে তৈরি চকমিলান মেঝের মতো হয়ে আছে উঠোনটা। একটাও লোকজন, দারোয়ান, পাইক মাঝি, চাকর চোখে পড়ল না। খুব অবাক হলাম। চাঁদা ডাকাতের যে গুণপনা একটু আগেই শুনে এসেছি, তাতে তো এমন অরক্ষিত ঘোরদোর পড়ে থাকার কথা নয়। উঠোন পার হয়ে কয়েক ধাপ চওড়া সিঁড়ি, তারপর বারান্দা। বারান্দায় লাগোয়া ঘরের দেওয়ালে প্রদীপ জ্বলে আছে কুলুঙ্গিতে কুলুঙ্গিতে। সেদিকে কারোর খোঁজ পেলেও পেতে পারি ভেবে পা বাড়িয়েছি, এমন সময় আমার ডান দিকে প্রাচীরের গা ঘেঁষে জ্যোৎস্না কুয়াশার মধ্যে একটা ক্ষীণ প্রদীপের আলো দেখতে পেলাম। আলোটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আর একই সঙ্গে সুর করে পড়া একটা ছড়ার মতো কিছু শোনা যেতে লাগলো নারী কণ্ঠে। কপল কপল, যদুর যায় কপলের বায়, চোর চারটা না বাড়ায় পায়, বাঁধলাম ঘর বাঁধলাম বাড়ি, কোন চোরা করবে চুরি। এ ছড়া যদিও কোনোদিন শুনিনি, তবুও মনে হলো এ যেন শুধু নিছক ছড়া নয়। এক বুক বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইলাম। ক্রমশ আলোটি সামনে এলো। প্রদীপের আলোয় দেখলাম এক দুর্গা প্রতিমার মতো বৃদ্ধা হাতে প্রদীপ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। রুপোলি চুল, সাদা ধান পরনে, তবুও বোঝা যায় ইনি মহামায়া ঠাকুরন। সাক্ষাৎ মহামায়া যেন কোমল ধূমাবতী রূপ নিয়েছেন। আমি তৎক্ষণাৎ হাত জোর করে বললাম, মা, আমি পরিব্রাজক, তন্ত্র ব্যবসায়ী। এ পথে যেতে যেতে আপনার গ্রাম দেশ ভারী ভালো লাগলো, থেমে গেলাম। আপনি আশ্রয় দিলে রাতটি আপনার আশ্রয়ে থেকে যাই। চাঁদা ডাকাতে চর নাও তো বাপু। হাসি আমারও পেল, তবে হাসলাম না। এ মহামায়া ঠাকুরনের তির্যক সন্দেহ না হাস্যরস, যাই হোক না কেন, একেবারে জায়গা মতো বসেছে। যে শুনবে সে বুঝে নেবে সে কি শুনতে চায়। চোর হলে সাবধান হয়ে যাবে, আর যদি নিছক আশ্রয় প্রার্থী হয় বুঝলেই তো আমার মতো অবস্থা হবে। বললাম, আপনি আদেশ করুন মা, আমি এখনই চলে যাই। তবে মহামায়া আমাকে অতিক্রম করে ঘর বারান্দার দিকে এগিয়ে গিয়েছিলেন। মিঠে গম্ভীর গলায় বললেন, একে বর্ধমানে এসেছো, তাও আবার শীতকালে, আর দুটো পিঠে পায়েস না খাইয়ে ছাড়ি কি করে? এতে জিলার বদনাম। এসো। মূল বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে উঠোনের এক প্রান্তে টানা হেঁসেল ঘর চোখে পড়ল। ভিতরে বেশ কয়েকটি উনুন জ্বলছে। লোকজনের নড়াচড়ার ছায়াও চোখে পড়ল। সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে মহামায়া উঠোনের দিকে ফিরে সজোরে উলু দিলেন 3 বার। আর অমনি কোথা থেকে যেন বেরিয়ে এসে দারোয়ান সিংহদরজার সামনে দাঁড়ালো। পাইক বরকন্দাজ পায়চারি করতে লাগলো উঠোনময়। একটা কাজের মেয়ে অন্তঃপুর থেকে বেরিয়ে এসে বলল, তোমারে পান সেজে দিই মা। মহামায়া ঠাকুরন গম্ভীর গলায় বললেন, ঠাকুর মশাইয়ের জন্য টিকে তামাকও সেজে আন। কি ঠাকুর, চোয়ানে পা ছুট নেই তো? থাকলে বলো। আমি দুদিকে মাথা নাড়ালাম। একটি বড় ঘরে আমাকে নিয়ে বসালেন মহামায়া ঠাকুরন। উজ্জ্বল আলোতে এসে এতক্ষণে তার কপালে দুশ্চিন্তার একটা কালো মেঘ ঘনিয়ে থাকতে দেখলাম। চতুর্দিক এত নিস্তব্ধ যে হিম পড়ার শব্দ শোনা যায়। দূরের ফাঁকা মাঠে শেয়াল ডেকে উঠছিল মাঝে মাঝে। মহামায়া বারবার চমকে চমকে উঠছিলেন ছোটখাটো শব্দে। আমি তাকে জিজ্ঞাসা করলাম,
মা ঠাকুরন, একটা কথা জানার ছিল। স্বাভাবিক সুরেই তিনি বললেন, বলো। এই যে চতুর্দিকে চাঁদা ডাকাতির এত ভয়, আমি যখন সন্ধ্যাবেলায় বাড়ির হাতে ঢুকে পড়লাম, সিংহ দরজা ছিল খোলা আর অরক্ষিত, পাইক বরকন্দাজ এমনকি একটি চাকর বাকরও তো ছিল না। এ সুযোগে যদি চাঁদা ডাকাত ঢুকে পড়ত। মহামায়া ঠাকুরনের দৃষ্টিতে একটা অদ্ভুত অনুভূতির ছাপ লক্ষ্য করলাম। তাতে ভয়, উদ্বেগ, অজ্ঞানতা একত্রে মিশে ছিল। একটু ভেবে তিনি বললেন, আমার এক কাজের লোক আছে, বুঝলে, গোরা গোরা বষ্টুম। আগে কি করতে জানি না, অট্টহাসের ওদিকে কোথায় যেন বাড়ি। চাঁদা ডাকাতের বারবারন্ত দেখে সেই একটা ছড়া আমাকে শিখিয়ে দেয়। তা সে ছড়াটি অনেকটা গৃহবন্ধন মন্ত্রের মতো। আমি ছাড়া সেটি অন্য কোনো গৃহীর কানে যাওয়া চলবে না। তাই প্রতি সন্ধ্যায় যখন আমি প্রদীপ হাতে প্রাচীরের ঘের বরাবর ছড়া উড়ে বেড়াই, সবাইকে নির্দেশ দেওয়া থাকে দরজায় এঁটে কোথাও বসে থাকতে। কিন্তু সদর দুয়ার অমন হাট করে খুলে রাখা কেন? বষ্টুম বলে, দরজা বন্ধ করে ছড়া বললে দেবতার অপমান করা হয়। বিশ্বাসী যদি না থাকে তবে দেবতার নাম করা কেন, এই আর কি। এতে কিন্তু আজ পর্যন্ত বেশ ফল পেয়েছি, একটা কুটোও চুরি যায়নি কোনো দিন। এ কোন দেবতা? চিনি বলে তো মনে হয় না। আমিও কি ছাই চিনি? বষ্টুম বলে কপ্পল দেবতা, আমিও তাই বলি। কপ্পল? এ দেবতার নাম সত্যি জানা ছিল না। আসলে বাংলাদেশ তথা ভারতবর্ষে যত জাতি উপজাতি তত দেবদেবী। মূল খুঁজতে গিয়ে হয়তো দেখবে সে আদতে বৈদিক কোনো দেবদেবীরই স্থানীয় সহজাত রূপ। তামাক এসে গেল, খাঁটি অম্বুরি তামাক। যেমন গন্ধ তেমন ধমকি, বেশ লাগছিল। মহামায়া ঠাকুরনকে জিজ্ঞাসা করলাম, তা মায়ের সন্তানাদি কটি? ওই যিনি ডেপুটি, তিনি ছাড়া আর কেউ নেই? আমার তা কেন, এ গোটাতে ঘরেই তো আমার ছেলে মেয়ে সংসার। এ শুধু আমার কথা নয়, আমি মন থেকে তাই মানি। এই যে চাঁদা। মা, ঠাকুরনের কথা শেষ হলো না। আমার পিছনে দরজার কাছে একটা মৃদু পুরুষ কণ্ঠ শুনতে পেলাম। সে ঠাকুরনকে ডাকছে মা সম্বোধনে। মহামায়া ঠাকুরের উত্তর দিলেন, ভূতের মতোই দোরের কাছে দাঁড়িয়ে আছিস কেন গোরা? আর ভেতরে আয়। ঠাকুরমশাই, এই দেখো, এই হলো সেই গোরা বষ্টুম, তোমাকে বললুম না? কণ্ঠিধারী এক গৌরবর্ণ বলিষ্ঠ লোক ঘরে এলো। আমার দিকে বেশ সন্দিগ্ধ চোখে একবার দেখে নিয়ে এসে উসখুস করতে লাগলো। মহামায়া ঠাকুরন এবার ধমকে উঠলেন, যা বলার ওর সামনেই বলো, আমি লোক চিনি। তবুও কিছুক্ষণ ইতস্তত করে বষ্টুম বলল, মাথায় দেন, পত্র আসছে। কিসের পত্তর রে গোরা? চান্দা ডাকাইতের। পর মুহূর্তে শীতের সন্ধ্যা যেন গভীর রাতে পরিণত হলো। ঘরের মধ্যে জ্বলতে থাকা প্রদীপের সলতে পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। চারদিকে এত নিস্তব্ধ হয়ে গেল। মহামায়া ঠাকুরন আধা বিশ্বাস আধা অবিশ্বাসের সুরে বললেন, তাতে কি, কপ্পলের মন্ত্র তো বলাই আছে, ঢুকবে কি করে হাতার ভেতরে? গোরা বস্তু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠাকুরন সন্দেহের গলায় বললেন, আরে কাজ হয়তো মন্ত্রে, নাকি গুল দিয়েছিলে? কাদো কাদো গলায় বষ্টম বলে উঠল, কাজ হয় বলিয়া শুনিয়েছি মা, দেখিনি কোনদিন। দেখিসনি মানে? আমাদের অট্টহাস মন্দিরে যিনি পূজার্চনা করেন তিনি শিখিয়ে দিয়েছিলেন, ব্যবহার করতে দেখিনি কাউকে। মহামায়া ঠাকুরন যে এবার রেগে উঠবেন সে তার মুখের রেখাগুলো দিয়েই বুঝতে পারছিলাম। গোরা বৈষ্ণবের করুণ মুখটা দেখে খারাপ লাগছিল। ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি বললাম, কই বৈষ্ণব, দেখাও দেখি পত্রটা।
মহামায়ার মুখে সম্মতি লক্ষ্য করে গরম চাদরের নিচে পড়া খদ্দরের পাঞ্জাবির বুক পকেট থেকে একটা ভাঁজ করা কাগজের টুকরো বার করল গোড়াবস্তু। চিঠির বিষয়বস্তু খুব নতুন কিছু নয়। সেকালে ডাকাতের দল জমিদার বা ধনী বেনে বাড়িতে চিঠি দিয়ে আগাম জানান দিয়ে দিত ডাকাতি করতে আসার কথা জানিয়ে। এও তাই। পরম পূজনীয়া মহামায়া মাতা ঠাকুরানী, আগামী 7ই পৌষ রাত্রির 2য় প্রহর তদীয় ভদ্রাসন লুণ্ঠন করবার মনস্থ করিয়াছি। অযথা লোক বা অস্ত্র সমাগমে বহুল লোকক্ষয়ের সম্ভাবনা অবশ্যম্ভাবী। বিনীত প্রণামান্তে, চাঁদা ডাকাত। রাত্রির প্রথম প্রহরের সময় দেওয়া হয়েছে, তারিখ 2 দিন পরের। গোড়াবষ্টুম গলা নামিয়ে বলল, জাদু টোনা জাইনছে চান্দা, উয়াকে ধরাই যায় না। চিঠিটা মুড়ে ঠাকুরনের হাতে দিয়ে আমি বষ্টুমকে জিজ্ঞাসা করলাম, চাঁদা ডাকাতের আস্থানা কোথায় জানো? সে শুধু আমি কেন, গোটা পরগনার লোক, পুলিশ সবাই জানছে। পুজো আচ্ছা করে সে? ডাকাতেরা তো শুনেছি কালী পুজো টুজো করে, তেমন জানো কিছু? না, তেমন শুনি নাই। আমাকে নিয়ে যেতে পারবে তার আস্থানায় কাল রাতে? মহামায়া ঠাকুরন আর গোড়া বষ্টুম একযোগে আঁতকে উঠলেন। বষ্টুম বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে রইল, আর মহামায়া ঠাকুরন একেবারে তিরিক্ষি হয়ে বলে উঠলেন, অত বাহাদুরি দেখানোর কিছু নেই বাপু। পরের ছেলে আমার গ্রামে এসে প্রাণ খোয়াবে, ওটি আমি হতে দেব না। তুমি বাপু লোক সুবিধের নাও। রাতের বেলায় কুকুর বেড়ালটাও আমি তাড়াই নে, নইলে সাধু সন্ন্যাসী যাই হোক এবেলায় বিদায় করতুম। এসেছো, অতিথিশালায় রাত কাটাও, সকালে কিন্তু বাবা তোমাকে বিদায় হতে হবে। দেখলাম ঠাকুরন বিস্তর চটেছেন। এই অবস্থায় তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়া মানে একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়া। আমি আর সে পথে হাঁটলাম না। দুহাত তুলে বললাম, আচ্ছা মা, আপনার আশ্রয়ে যখন আছি আপনি যা বলবেন তাই হবে, আর এর অন্যথা হবে না। আমার মুখের দিকে তাকিয়ে মহামায়া ঠাকুরন খুব বেশি আশ্বস্ত হয়েছেন বলে তো মনে হলো না। খুব সম্ভবত মনের ভাব গোপন করেই তিনি বললেন, যা গোরা, ঠাকুর মশাইয়ের ঘর দেখিয়ে দে, আর যা লাগে তাই যেন পেয়ে যায়। আর ঠাকুর তোমাকে বারবার বলছি, আমার ঘর দোর যেমন আছে থাকতে দাও, ও নিয়ে নাড়াঘাটা করতে যেও না। যতদিন খুশি থাকো, যজ্ঞে কাটিয়ে দিতে এসো না। উঠোনে যেদিকে হেঁসেলের সারি সারি উনুন দেখেছিলাম তার উল্টো দিকের হাতার পশ্চিম প্রান্তে অতিথিশালা। ন্যাড়া জমি, গাছপালার অভাবে আমার জন্য নির্দিষ্ট ঘরটির উপরে চাঁদের আলো সরাসরি পড়তে পারে। এক বিন্দুও ছায়া নেই। সিংহদরজা পর্যন্ত দৃষ্টি একেবারে অবারিত। রাতে 2টি কলা, চিঁড়ে আর নলেন গুড় মাখিয়ে খেয়েছি। ঘুমের নাম গন্ধ নেই। মনে মনে ঠিক করে নিয়েছি যে তেঘড়ির জঙ্গলে ঢুকবই। আমাকে জানতেই হবে কোন দেবতার পুজো করে চাঁদা ডাকাত এমন ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। যে পুঁথিটি তোমাদের দেখালাম সেও তো আগেই দেখেছি আমি, কিন্তু নিজেরাই দেখলে কেমন জরাজীর্ণ অপঠিতব্য দশা। তস্কর বৃত্তি বা চুরির আগে কোন সে দেবতার পুজো করা হয় তা জানার আগ্রহ আগাগোড়া রয়েই গিয়েছিল। চাঁদা ডাকাতের কাছে পৌঁছাতে পারলে হয়তো সে কৌতূহল নিরসন হবে। এইসব গ্রাম দেশে তো জানোই কেমন শুনশান হয়ে যায় রাত নামতে না নামতেই। তার উপরে শীতকাল। প্রায় নিঃশব্দে বারান্দায় এসে দাঁড়াতে বিরাট জমিদার বাড়ির ছায়াদেহ, জ্যোৎস্না কুয়াশায় মাখামাখি উঠোন
দূরে সার গাছপালার অবয়ব চোখে পড়ল। মনে হলো যেন কোনো এক মায়াপুরীর দরজায় এসে দাঁড়িয়েছি। টুপটাপ করে ঝরে পড়া হিমেশ ভিজতে ভিজতে সিংহদুয়ার পার করলাম। ডান দিকে বাজার এলাকা ও তেঘড়ি গ্রামের অবস্থান, আর বাঁ দিকে ধুলো মাটির পথ শূন্য প্রান্তরের মাঝখান দিয়ে তেঘড়ির জঙ্গলের ছায়াদেহের দিকে এগিয়ে গিয়েছি। তোমাদের আগেই বলেছি, জমিদার বাড়ির বিপরীতে কয়েকটা গাছ বিক্ষিপ্তভাবে বেড়ে উঠেছিল। সে জায়গাটা ঝুপসি অন্ধকারে ঢেকে আছে। আমি বাঁ দিকের পথে কিছুটা এগোতেই সেই অন্ধকারের ভেতর থেকে একটা চাপা গলা ভেসে এলো। চইলেন ঠাকুর মশাই, একা যাওয়াটা কি খুব একটা ঠিক হবে? গলা চিনলাম, গোড়া বসতুম। আমি দাঁড়িয়ে পড়াতে সে অন্ধকার থেকে বেরিয়ে এসে আমার সামনে এসে দাঁড়ালো। সন্ধেবেলার পোশাকই রয়েছে, খালি পা, আর হাতে একটা পিতলের গাঁট বাঁধানো পাকা বাঁশের লাঠি। সে লাঠির যে রীতিমতো পরিচর্যা করা হয়, চাঁদের আলোয় তা চকচক অবয়ব দেখেই বুঝতে পারলাম। তাকে বললাম, তোমার ভয় করবে না? একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, কইরবে ঠাকুর, তবে মায়ের আদেশ তো ফেলতে পারবো না। আমি বিস্ময়ে অভিভূত হয়ে বললাম, মায়ের আদেশ মানে? মহামায়া ঠাকুরন? হ্যাঁ, মা বুঝিয়েছিলেন আপনি লুকিয়ে হলেও ঘড়ির জঙ্গলে ঢুকবেন। বাড়ির অন্য কেউ যাতে জানতে না পারে সেজন্য বাইরে অপেক্ষা করতে বলেছিলেন আমাকে। এমন পথে আমি কোনোদিনও হাঁটিনি বিভূতি। ভয়ঙ্কর শ্মশান, প্রাচীন মন্দির, বর্ষা স্নাত প্রাচীন জলাশয় সব দেখেছি, কিন্তু এমন নির্জন সুন্দর রাস্তা কখনো দেখিনি। ধুলো মাটির রাস্তার দুপাশে শস্যশূন্য মাঠ, ইতিউতি বাবলা গাছ আর সটি বন অন্ধকারে ঝিমোনো বুড়োর মতো চুপ করে আছে। তেঘড়ির জঙ্গলের দিকে যত এগোচ্ছি, কুয়াশার জ্যোৎস্না আরো ঘনিয়ে উঠছে পরিস্থানের মতো। জঙ্গলের সীমানায় পৌঁছতে শব্দের সংখ্যা বেড়ে গেল। শিশিরের টুপটাপ, ঝরে পড়া পাতার ঝরঝর, ঝিঁঝির ডাক, ঘুমন্ত পাখির হঠাৎ হঠাৎ চমকে ডেকে ওঠা। আমি নিজের অস্তিত্ব সম্বন্ধে এক প্রকার অনিশ্চিত হয়ে গিয়েছিলাম। গাছের কয়েকটা সারি পার হওয়ার পর হঠাৎ একযোগে সব শব্দ বন্ধ হয়ে গেল। শিশির পড়ার শব্দ যেন আর শুনতে পাচ্ছিলাম না। কাঁধের উপরে বষ্টমীর হাতের স্পর্শ পেলাম। ইশারা স্পষ্ট, থেমে যেতে হবে। গাছপালার মধ্যেই জ্যোৎস্নার ক্ষয়া আলোয় একটা খণ্ডহর চোখে পড়ল। ছোট ছোট ইটের টুকরো টাকরার মধ্যে ঝোপঝাড় আর ছোট ছোট গুল্ম বেড়ে উঠেছে। ফিসফিস করে বষ্টুম বলল, ওই ভিতরেই বোধ হয় ডাকাইতের দলের বাস। আমি জানতে চাইলাম মোটামুটি কতজন দলে আছে, কিন্তু তার আগেই একটা লম্বা মূর্তি, এক হাতে বেশ কয়েকটা মাটির সরা আর অন্য হাতে একটা জ্বলন্ত প্রদীপ নিয়ে খণ্ডহরের ভিতর থেকে বেরিয়ে এলো। এই শীতেও লোকটার নিম্নাঙ্গে এক খণ্ড বস্ত্র ছাড়া আর কিচ্ছু নেই। একটা ডুমুর গাছের সামনে লোকটা মাটির উপরে হাঁটু পেতে বসল। হাতের প্রদীপটা মাটিতে নামিয়ে রাখল সে। প্রদীপের আলোয় দেখতে পেলাম মাটির উপরে খড়ি মাটি দিয়ে একটা তারার মতো আকৃতি আঁকা রয়েছে। তারাটির 6টি কোণ। জ্বলন্ত প্রদীপটি তারার একটি কোণে রেখে সে আরও 5টা প্রদীপ অন্য 5টা কোণে স্থাপন করল। প্রদীপগুলো এক এক করে জ্বালিয়ে প্রতিটি প্রদীপের পাশে সরাগুলো রাখল।
সরার প্রদীপের সাজানো হয়ে গেলে লোকটা খুব ভালো করে একে একে 6টা প্রদীপ আর 6টা সরা গুনে দেখল। তারপর খণ্ডহরের দিকে মুখ ঘুরিয়ে খুব চাপা স্বরে কারোর উদ্দেশ্যে বলে উঠল, কই রে, নিয়ে আয়। ঝরা পাতার খসখস শব্দ তুলে আরো একটা ছায়ামূর্তি ধ্বংসস্তূপের ভিতর থেকে বেরিয়ে এলো। তার হাতে একটা মাটির কলসি। কলসিটা হাতে নিয়ে আগের লোকটি একটা তরল পদার্থ ঢেলে দিতে লাগলো প্রতিটি সরায়। জ্যোৎস্নার আলো বনের ভিতরে ম্লান হলেও কিছু পরে বুঝতে পারলাম তরলটা হলো দুধ। আমি এত উপচার দেখেছি, পড়েছি, শিখেছি, কিন্তু এমনটি কোনোদিন দেখিনি। বস্তুর পেছনে যে বসে আছে ভুলতে বসেছিল। এতক্ষণে খেয়াল হলো তার চাপা দীর্ঘশ্বাসের শব্দে। ফিস ফিস করে সে বলল, চাঁদা মানুষ না, ভূত পরি সব চিনে ডাকাইতটা। আমি চুপ করে চাঁদার কার্যকলাপ দেখছিলাম। চতুর্দিক আশ্চর্য রকম নিস্তব্ধ। একটাও রাতচরা পাখি বা নিশাচর পশুরও গতিবিধি অনুভব করতে পারছিলাম না। সবকটি সরা দুধে পূর্ণ হয়ে গেলে একটা অদ্ভুত ছড়া বলতে লাগলো চাঁদা। এমনটা আগে শুনিনি কোনোদিন। এ কি কোনো মন্ত্র? যদি তাই হয় তবে কিসের মন্ত্র? চোরের কাজী, চোরের গাজী, চোরের মাঝি, পাথর দেব, আগুন খাওয়া, জ্বলন সাওয়া, দেবের বাবা মহাদেব। চোরের কাজী, চোরের গাজী, চোরের মাঝি, পাথর দেব, আগুন খাওয়া, জ্বলন সাওয়া, দেবের বাবা মহাদেব। চোরের কাজী, চোরের গাজী, চোরের মাঝি, পাথর দেব, আগুন খাওয়া, জ্বলন সাওয়া, দেবের বাবা মহাদেব। পরপর 6 বার ছড়াটি বলল চাঁদা। তারপর খুব সন্তর্পণে পিছিয়ে গিয়ে ডুমুর গাছটার আড়ালে লুকিয়ে রইল। কিছুক্ষণ সব চুপচাপ। চাঁদার কোনো নড়াচড়া নেই। আমরা দুজনও নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। এমন সময় পশ্চিমের জঙ্গল থেকে একটা ছোট 4 পেয়ে জানোয়ার খুব সাবধানে মাটির সরাগুলোর দিকে এগিয়ে এলো। প্রদীপের আলোর আওতায় এলে দেখতে পেলাম জন্তুটা আসলে একটা পাতি শেয়াল। চোরা দৃষ্টিতে চারিদিক দেখতে দেখতে শেয়ালটা দুধের সরায় মুখ রাখল আর এক এক করে সব কটা পাত্র চেটে পুটে পরিষ্কার করে দিল। তারপর যেমন সাবধানে এসেছিল তেমনই চুপিসারে চলে গেল পশ্চিমের জঙ্গলের আড়ালে। শেয়ালটা অদৃশ্য হতেই একটা চিৎকারে আমরা কেঁপে উঠলাম। কার্তিক ঠাকুর আশীর্বাদ করেছেন রে, মহামায়া ঠাকুরনের সম্পদ এখন আমাদের হাতের মুঠোয়। অবাক হয়ে দেখলাম চাঁদা ডাকাত আর সেই অন্য লোকটা পরমানন্দে উদ্বাহু হয়ে নাচতে আরম্ভ করেছে। তাদের কোলাহল শুনে ভাঙা বাড়িটার ভেতর থেকে আরো জনাকুড়ি লোক বেরিয়ে এলো। তাদের উদ্দেশ্যে চিৎকার করে চাঁদা বলে উঠল, কার্তিক ঠাকুর আশীর্বাদ করেছেন রে, মহামায়া ঠাকুরনের সম্পদ এখন আমাদের হাতের মুঠোয়। তার চিৎকারের মর্ম উপলব্ধি হলো এতক্ষণে। লৌকিক কার্তিক ঠাকুর দেব সেনাপতি নন, তস্কর বৃত্তির অর্থাৎ চুরির দেবতা। কিন্তু শিয়ালকে দুধ খাওয়ানোর সঙ্গে কার্তিক পুজোর কি সম্পর্ক সেটা বুঝলাম না। সরকৌলিক তারকা চিহ্ন, জ্বলন্ত প্রদীপ, শেয়াল, দুধ ভর্তি মাটির সরা, এসব ভাবতে ভাবতে আমি আর বষ্টম
বন থেকে বেরিয়ে এলাম। মনের ধন্দ দূর হলো না। একদিকে কার্তিক ঠাকুরের অদ্ভুত পুজো, অন্যদিকে মহামায়া ঠাকুরনের কপ্পল নামক কোনো দেবতার নামে ছড়া ওড়ানো। সবকিছুই যেন ওই রাতের মতোই প্রহেলিকাময়, ছায়া ছায়া। ঘরে ফিরে শুয়ে পড়লাম হাত মুখ ধুয়ে। গোড়াবষ্টমকে বললাম সে যেন আমাদের রাতের অভিযানের কথা কাউকে না বলে। সে চোখ বড় বড় করে বলে গেল, এ কথা উল্টে আপনাকেই আমি বলতাম। মা ঠাকুরুন জানলে আমার গর্দান নিবেন। ঘরে এসে শুয়ে পড়েছিলাম। বলতে লজ্জা নেই, এই পুরো ঘটনা প্রবাহের কিছুই বুঝিনি। রাত শেষ হয়ে আসছে বুঝতে পেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যেই শেষ রাতে দক্ষিণ দিকে একটা কোলাহলের শব্দ শুনতে পেয়েছিলাম। খুব স্পষ্ট নয়, কিছু লোকের চিৎকার চেঁচামেচি। খুব অল্প সময়েই সব থেমে গিয়েছিল। আমল দেইনি, আর ক্লান্তি, তেঘরির বনের উদ্বেগ, সব মিলিয়ে ভারী ক্লান্ত হয়েছিলাম। ঘুমের অতলে তলিয়ে গেলাম। কিন্তু যত রাতেই ঘুমোই, ব্রাহ্ম মুহূর্তে জেগে ওঠা চিরকালের অভ্যেস। বাইরে বেরিয়ে এসে দেখলাম তেঘরি গ্রামে সকাল হচ্ছে। কুয়াশা ঘেরা উঠোনের অপর প্রান্তে হেঁসেলে আগুন জ্বলে উঠেছে। দিবসারম্ভের সকল কাজ ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে এক এক করে। চাঁদা ডাকাত যে আগামীকাল বাড়ি আক্রমণ করবে তার কোনো লক্ষণই চোখে পড়ল না বাড়ির লোকজনদের মধ্যে। প্রত্যেকেরই অতি স্বাভাবিক চলাফেরা। বাজার সরকার চাকরের হাতে দৈনন্দিন জিনিসপত্রের ফর্দ ধরিয়ে দিচ্ছে। উঠোন ঝাঁটপাট দিচ্ছে ঝি চাকরের দল। জলের পাত্র নিয়েও এ ঘর ঘর করছে কাজের লোকেরা। গ্রামের সুপরিচিত ছবি। এদের যেন একটা স্থির বিশ্বাস হয়েই রয়েছে, যতক্ষণ মহামায়া ঠাকুরনের কপল ঠাকুর রয়েছেন এ বাড়ির ক্ষতি করার ক্ষমতা কারও নেই। প্রাতকৃত্য সেরে গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম। মনের আনন্দেই সব ঘুরে ঘুরে দেখছিলাম। মনে মনে তো আগেই ঠিক করে নিয়েছিলাম, মহামায়া ঠাকুরের কপল ঠাকুর কোনো কাজ করলে ভালো, নইলে আমি চাঁদা ডাকাতের দলকে বশীকরণ করে সোজা থানায় চালান করব। কি আর করা যাবে, নিম্নবর্গের তন্ত্র চালনা আমার নীতি বহির্ভূত হতে পারে, কিন্তু দুর্জনের সঙ্গে আর নীতি কি? দুষ্টের দমনই মূল কথা, সে যে উপায় হোক না কেন। যাই হোক, বাজারের দক্ষিণ প্রান্তে ডোবার পারে একটা ছোট মাঠ মতো জায়গা আছে। দেখলাম বড় বড় লোহার কড়াই উনুনে চাপিয়ে খেজুরের রস জাল দেওয়া হচ্ছে। কিছু কিছু কড়াইয়ের রস গাঢ় হয়ে নলেন গুড়ের রং ধরতে শুরু করেছে, আর তার যে কি খোশবাই বিভূতি, মুখে বলে বোঝানো যায় না। মাঝে মাঝে কমলার বাড়ি থেকে তার ছেলে ন্যাড়া এসে দিয়ে যায় খাঁটি নলেন গুড়। শুধুমাত্র তখনই তার গন্ধ পাই। যাই হোক, এক মনে সেই অমৃত পাক দেখছি। হঠাৎ একপাশে খেজুর পাতার চাল দেওয়া একটা ছাউনি থেকে টুকরো টাকরা কথা ভেসে আসায় সচকিত হয়ে উঠলাম। বাজার এলাকায় হাজার কথা তো হয়ই, তোমরা বলবে আর এমন কি, কিন্তু এদের কথাগুলোর মধ্যে চাঁদা ডাকাতের নাম থাকায় গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেলাম। দুটি লোক মাচার উপরে বসে হুঁকো খাচ্ছিল। আমাকে দেখে তারা নড়ে চড়ে বসলো। তাদের মধ্যে একজন বুড়ো মতো মার উপরটা গামছা দিয়ে ভালো ঝেড়ে বলল, বসতে আজ্ঞা হোক ঠাকুর, এদিকে নতুন মনে হচ্ছে, আগে তো কখনো দেখিনি।
আমি আসন পিড়ে হয়ে বসে বললাম, আমি ভবঘুরে লোক, দুনিয়াময় ঘুরে বেড়াই। এবার এদিকটায় বেশ ভালো লাগলো, 2 দিন রয়ে গেলাম। তোমাদের গ্রাম ভারী সুন্দর। আমার কথা শুনে এই অল্প বয়সী লোকটা বলে উঠল, আর সুন্দর, জ্বালিয়ে মেরে ফেললে। ও বেশি দিন নেই ঠাকুর, এই গায়ের বাস ওঠাতে হবে। আরে আরে ও তিন করি, এই গুড়টা নাড়তে থাক বাপ, নইলে তো সবই তলায় লেটে চিটে পড়ে যাবে। শেষ কথাটি অবশ্য গুড় জাল দিতে থাকা লোকটির উদ্দেশ্যে বলা। আমি কিছুই বুঝিনি এমন ভাব করে বললাম, কেন হে, ভূত প্রেতের উপদ্রব নাকি? লোকটা গায়ের গামছাটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে বলল, না ঠাকুর, সেসব হলে তো আপনারাই আছেন। এ শালা ভূতের বাপ, কোত্থেকে আসে, কিভাবে আসে, সব লুটে নিয়ে চলে যায়, কারোর বোঝার ক্ষমতা নেই। গায়ের লোকজন তো কোন ছাড়, খোদ সরকার বাহাদুরের সিপাই শান্তিরও ক্ষমতা নেই যে ওদের চুলের ডগাটিও ছয়ে। অনেকে তো বলছে নাকি চাঁদা ডাকা দাদতে মনীষী নয়। হ্যাঁ হ্যাঁ, শুনেছিলুম বটে তার নাম। ভারী সাহসী লোক, আগাম চিঠি দিয়ে তবে ডাকাতি করে, বাহাদুর বটে। লোকটা কেমন যেন খাপ্পা হয়ে গেল হঠাৎ, মুখের একটা ভঙ্গি করে বলল, ও ছাড়ুন তো ঠাকুরমশাই, হ্যাঁ, সে রামও নেই আর সে অযোধ্যাও, এ একেবারে পাঁজির পাঁজারা। দিন কয়েক হলো চিঠি দিচ্ছি এ তারিখে, আর ডাকাতি করছে গিয়ে অন্য দিনে। ওহ, আপনি হয়তো জানেন যে সে কালকে আসবে, আর ভারী হাত পা ছেড়ে দিয়ে বসে আছেন। অমনি সে আজই হারে রেড়ে করে সব লুটে নিয়ে গেল। আর এই তো মুকুন্দ সেনাপতির বাড়িতে সে কি করলো, খবর দিল আগামী পরশু আসবে। চিঠিতে তেমনই লেখা ছিল। ও মা, সে কাল শেষ রাতেই হানা দিয়ে রেখেছে, চেটে ফুটে একেবারে সাফ করে নিয়ে গেছে। লোকজন চিৎকার করারও সুযোগ পায়নি বেশি। চাঁদা ডাকাত নিজস্ব সম্মোহন জানে। তাছাড়া এ ডাকাতের মানও নেই, ইজ্জতও নেই, আর থাকবেই বা কী করে? হ্যাঁ, করে তো চোরেদের দেবতার পুজো, মা কালী চরণে নৈবেদ্য অবধি করে না হতচ্ছাড়া। আমি চমকে উঠলাম। অর্থাৎ শেষ রাতে ঘুমের মধ্যে যে কোলাহল শুনেছি তা স্বপ্ন নয়। পুজো শেষ করে চাঁদা এসেছিল ডাকাতি করতে, আমাদেরই প্রায় পিছু পিছু। এর অর্থ সে আজই হয়তো মহামায়া ঠাকুরনের বাড়িতে ডাকাতি করার মতলব এঁটেছে। কথাটা মাথায় আসতেই আমি মাথা থেকে নেমে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম মহামায়া ঠাকুরনের বাড়ির দিকে। পেছন থেকে লোকগুলো হয়তো কিছু বলল, স্পষ্ট বুঝতে পারলাম না। এসে গোড়া বষ্টুমকে পুরো ব্যাপারটা খুলে বলতে সে আতঙ্কে নীল হয়ে গেল। আমার হাত দুটো ধরে পেলে সে বলল, হ্যাঁ, এখন কি হবে ঠাকুর মশাই? কি হবে সে আমি নিজেও বুঝতে পারছিলাম না। শুধু মাথার মধ্যে একটা ব্যাপার আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছিল, যে এ খবর যদি মহামায়া ঠাকুরনের কানে পৌঁছয়, তিনি হয়তো প্রবল দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়বেন। বষ্টুমকে বললাম, এইসব ঠাকুরনকে জানিয়ে লাভ নেই। মহলে পাইক বরকন্দার যা আছে তাদের বিভিন্ন দিকে বহাল করো, আর নিজেরাও সতর্ক থাকো। শুধু তারা ছাড়া অন্তঃপুরে কেউ যেন বিষয়টা জানতে বা বুঝতে না পারে। তারা বুঝতে পারলে অযথা ভয় পেয়ে সব মাটি করবে। ঠাকুরন বা অন্য কেউ কিছু জানতে চাইলে বলবে আগামীকালের মহড়া নেওয়া হচ্ছে, যাতে কাজটা সুষ্ঠুভাবে হতে পারে। বুঝেছ? বষ্টু মাথা নেড়ে চলে গেল। মহলে যত লেঠেল বা সরকিধারী পাইক ছিল সবাইকে একত্র করে বষ্টুম তাদের নিজের নিজের কাজ আর অবস্থান বুঝিয়ে দিচ্ছিল। হাতার বাইরে বড় বড় গাছের মাথায় আগাম সতর্ককারীর দল বসল। ঘরের গাদার ওপরে সরকি আর ধনুধারীরা, আর বেঁশোয়ার লেঠেলদের নিয়ে বষ্টুম সিংহদরজার ঠিক দুপাশে।
এর মধ্যে মহামায়া ঠাকুরন একবার জিজ্ঞাসা করেছিলেন, আজ থেকে মওরা শুরু করছিস কেন রে গোরা? বলি গেরস্থালি তার কাজ নেই? আমি এগিয়ে গিয়ে বললাম, মা, মহড়া নিলে কাজের সময় প্রতিরোধ আরো পোক্ত হবে, আপনি দয়া করে আদেশ দিন। মহামায়া ঠাকুরন আর কিছু বললেন না, শুধু আমার দিকে রোষ কষায়িত দৃষ্টি দিয়ে বললেন, তুমি চাঁদা ডাকাতে চর না হয়ে যাও না। তারপরেই হেসে ফেলে বললেন, দেখো বাপু, তুমি সময় থাকতে পালাও, কেন পরের বিপদ নিজের ঘাড়ে নিতে যাবে? ঘরে তো বউ ছেলে মেয়ে আছে নাকি? আমি ঠাকুরনের পায়ের কাছে বসে পড়ে বললাম, আপনাকে মা বলে ডেকেছি, এখন যদি পালাই, যিনি নিজে আমাকে জন্ম দিয়েছেন তিনিও তো ক্ষমা করবেন না মা। মহামায়া ঠাকুরন আর কিছু বললেন না, একটা প্রশ্রয়ের হাসি হেসে অন্তঃপুরের দিকে চলে গেলেন। দুপুরে আরেকবার খটোমটো হয়েছিল যখন দুপুরের খাবারে বারণ করলাম, তবে মহামায়া ঠাকুরন প্রশ্ন কিছু করেননি, শুধু বলেছিলেন, গুরু ভজনে শুনেছি আলস্য আসে, ঘুম পায়। তুমি যা চৌকিদারি করবে তা কিন্তু বেশ বুঝতে পারছি, কিন্তু কেন যে করবে সেটাই বুঝতে পারছি না। আমি মাথা নিচু করে রইলাম। শীতের বেলায় অন্ধকার আর কুয়াশার কাজ বেড়ে যায়, সকালে তাদের যেতেও দেরি হয়, আর সন্ধে হওয়ার আগেই দিগন্ত মুড়ে উপস্থিত হয়। গাছে গাছে, মাঠে প্রান্তরে গৃহস্থ বাড়ির উনুনের ধোঁয়ায় গায়ে পোষা আদুরে বিড়ালের মতো জাঁকিয়ে বসে। তেঘরি গ্রামে সন্ধ্যার নাম ছিল, আর পাঁচটা গ্রাম বাংলার সন্ধ্যার মতোই নিঝুম, নিস্তব্ধ। ভেবে দেখতে গেলে ভয় আর এমন কি, সেকালে এমন ডাকাতি আকছার হয়েই থাকত। লুটপাট হতো, বাধা না দিলে প্রাণহানির সম্ভাবনাও তেমন থাকতো না। আমার জন্য নির্দিষ্ট ঘরের দাওয়ায় বসে সন্ধ্যের প্রাত্যহিকী লক্ষ্য করছিলাম জমিদার বাড়ির। কুলঙ্গিতে কুলঙ্গিতে জ্বলে উঠছিল প্রদীপ, গোয়াল ঘরে সাঝাল দেওয়া হলো, হেসেলের উনুন, তুলসীতলায় প্রদীপ, ইত্যাদি ইত্যাদি। এরই মধ্যে যে ৩৪ লোক অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িটাকে চতুর্দিকে ঘিরে রেখেছে, অন্তঃপুরের মেয়ে মানুষের দল জানতেও পারল না। সন্ধ্যা যখন সম্পূর্ণ গাঢ় হয়ে উঠেছে, ভিতর বাড়ি থেকে মহামায়া ঠাকুরন হাতে একটা জ্বলন্ত প্রদীপ নিয়ে বেরিয়ে এলেন। তাকে দেখার সঙ্গে সঙ্গে সিংহদরজার আড়াল থেকে গোড়াবষ্টু আর তার লিঠেল বাহিনী সিংহদরজার বাইরে গিয়ে দাঁড়ালো। বুঝলাম মহামায়া ঠাকুরনের বাড়ির চৌহদ্দি পরিক্রমার সময় হয়েছে। এই সময়ে তার সামনে একটি মানুষও পড়লে হবে না, সম্পূর্ণ জনশূন্য হতে হবে তার প্রদক্ষিণ পথ। সেই অদ্ভুত ছড়া কাটতে কাটতে তিনি সিংহদরজার সম্মুখ থেকে দক্ষিণে চলে গেলেন। হেসেল ঘরের পেছন দিয়ে দক্ষিণ, পশ্চিম, উত্তর ঘুরে আমার ঘরের পূবের দিকে এসে প্রদক্ষিণ সম্পূর্ণ করবেন। কপল কপল, যদুর যায় কপলের বায়, চোর চারটা না বাড়ায় পায়, বাঁধলাম ঘর বাঁধলাম বাড়ি, কোন চোরা করবে চুরি। নিস্তব্ধ পারিপার্শ্বিকের মধ্যে তার উচ্চারণ রহস্যময় মনে হচ্ছিল। দক্ষিণে হেসেলের আড়ালে চলে যেতেই হঠাৎ ঘটনাটা ঘটল। সব দিকের নৈশব্দ চুরমার করে পূর্ব দিকের রাস্তা থেকে একটা গা হিম করে দেওয়া সমবেত কণ্ঠের হুঙ্কার ভেসে এলো। বুঝলাম মহামায়া ঠাকুরনের বাটি প্রদক্ষিণের সময় লোকজনের অনুপস্থিতির খবর চাঁদা ডাকাতের জানা ছিল। তাই এই চিঠিতে প্রদত্ত তারিখের একদিন আগেই আর অরক্ষিত অবস্থায় সে আক্রমণ করেছে। কিন্তু আমি তো জানতাম সিংহদুয়ারের ঠিক বাইরে গোড়াবষ্টম তার লেঠেল দল নিয়ে উপস্থিত রয়েছে। একটা রক্তক্ষয়ী লড়াই অবশ্যম্ভাবী।
আমি দৌড়ে বাড়ির চৌহদ্দির বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে যে দৃশ্য দেখলাম তাতে বিস্ময়ে আমার সর্বাঙ্গে বিভিন্ন প্রকারের অনুভূতির উত্থান পতন হতে লাগলো। ডাকাতের দলের হাতে ধরা মশালের আগুনের চতুর্দিকে আলোকিত সব দৃশ্য স্পষ্ট দেখতে পাওয়া যায়। দেখলাম জমিদার বাড়ির বীর লেঠেলের দল রীতিমতো বীর বিক্রমে ডাকাত দলের মহড়া নিচ্ছে। গোড়াবষ্টমের হাতে লাঠি ঘুরছে ঘূর্ণির মতো, ছিটকে পড়ছে এক একটি ডাকাতের দেহ। কিন্তু আশ্চর্যভাবে চাঁদা ডাকাতকে কেউ ছুঁতে পারছে না। সে অতি সাবলীল ভঙ্গিতে এগিয়ে আসছে খোলা সিংহ দরজার দিকে। যেমন তার বিশাল দেহ, তেমনি ভয়ঙ্কর তার হাতের খাড়াটি। আমি কেন, আমার মতো 10 জনও গায়ের জোরে লোকটির সামনে খড়কুটোর মতো উড়ে যাব তার বলার অপেক্ষা রাখে না। আমার দিকে একটা ব্যাঙের দৃষ্টি নিক্ষেপ করে চাঁদা ডাকাত সিংহ দরজার চৌকাঠ পার হলো। তার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকতে থাকতে ইষ্টদেব কাল ভৈরবকে স্মরণ করলাম। আমি জানি লাভ কিছুই হবে না, জীবন্ত মানুষকে কি করে প্রতিহত করব। বশীকরণ স্তম্ভন করার জন্য কিছু উপকরণের প্রয়োজন হয়, উপস্থিত সেসব নেই আমার কাছে। হতাশ হয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ উত্তর দিক থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। তাকিয়ে দেখলাম ঠিক গতকাল সন্ধে দেখা দৃশ্যটি। জ্যোৎস্না গতকালের চেয়ে কিছুটা ক্ষীণ, আর সেই কুয়াশা আলোয় মাখামাখি হয়ে মহামায়া ঠাকুরন এগিয়ে আসছেন প্রদীপ হাতে, কণ্ঠে সেই আশ্চর্য ছড়া। কপল কপল, যদুর যায় কপলের বায়, চোর চারটা না বাড়ায় পায়, বাঁধলাম ঘর বাঁধলাম বাড়ি, কোন চোরা করবে চুরি। চাঁদাও থমকে গিয়েছিল। প্রথমে হাতের খাড়া তুলে ধরেছিল সেই সহযাত্র প্রবৃত্তিতে, কিন্তু মহামায়া ঠাকুরও যত এগিয়ে আসতে থাকলেন ছড়াটি আরো স্পষ্টভাবে শোনা যেতে লাগলো। কপল কপল, যদুর যায় কপলের বায়, চোর চারটা না বাড়ায় পায়, বাঁধলাম ঘর বাঁধলাম বাড়ি, কোন চোরা করবে চুরি। আর তখনই চাঁদার মধ্যে আশ্চর্য সব পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম আমি। উদ্যত খাড়া নেমে এলো, হাঁটু মুড়ে এসে বসে পড়ল মাটির উপরে। হাত পাগুলো আস্তে আস্তে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। ঘাটটা হেলে পড়ল এক পাশে, আর খসে পড়ল কালান্ত খাড়া। সে কোনো ক্রমে মহামায়া ঠাকুরনের পায়ে আছড়ে পড়ে মুখ দিয়ে লালা ফেলতে ফেলতে আর্তনাদ করে উঠল। মা, গো, আমাকে রক্ষা করো মা, রক্ষা করো, আমি কাজ আর করবো না মা। মহামায়া ঠাকুরন আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তার মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারছিলাম যে তিনি নিজেও কিছু বুঝতে পারেননি। ঘোড়াবষ্টম কোন সময় যেন বাইরে থেকে দৌড়ে এসেছিল। ঘোরের মধ্যেই কিছুই খেয়াল করিনি। আবার শুধু মনে হচ্ছিল এক গুরুগম্ভীর ডমরু বেজে উঠছে থেকে থেকে। একটা বাচ্চা ছেলে ফুপিয়ে উঠছে বাতাসের কোন এক অদৃশ্য পর্দার অন্তরাল থেকে। ঘোর কাটল বষ্টমের গর্জনে। মা, হুকুম করো, এগুলোকে কেটে পিছনের বাগানে পুঁতে দি। মহামায়া ঠাকুরন ক্ষমা গম্ভীর গলায় বললেন, সদরে গিয়ে রামুকে খবর দে, সেই ব্যবস্থা করুক এদের। রামু হলেন রামধন বসু, মহামায়া ঠাকুরের একমাত্র পুত্র, বর্ধমানের একজন বড় ডেপুটি। বষ্টুম গায়ে করছিল। কর্তাবাবুকে খবর দিয়ে আবার কি হবে? নিকেশ করিয়া পুঁতে ফেললেই ল্যাটা চুকে যায়। মহামায়া ঠাকুরন থাপ পৌঁছিয়ে তেড়ে যেতেই গোড়াবষ্টম খিড়কির দরজার দিকে অন্তর্হিত হলো। তখনকার দিনে তো এমন টেলিফোন ঘুরিয়ে খবর দেওয়া যেত না।
ট্রেন বাস যা চলে সব দিনের বেলাতেই। এদিক দিয়ে আসাম বিহার হয়ে দিল্লির দিকে ট্রেন লাইন আছে বটে। তেঘড়িতে থামবে এমন আপ বা ডাউন ট্রেন সাকুল্য ওই একটি। বর্ধমানের পুলিশে খবর দিতে গেলে এত রাতের ভরসা ওই পালকি। আমি ঠাকুরনকে বললাম, মা আদেশ করুন, বৈষ্ণবের সঙ্গে আমিও যাই সদরে। মহামায়া ঠাকুরন ভয়ানক আপত্তি করে বললেন, না না, সে কেমন করে হয়? তুমি অতিথি মানুষ, এতক্ষণ তো চোর ছাঁচর নিয়ে কাটালে, এবার 2টো দিন তো একটু বামুন সেবার সুযোগ দাও। বললাম, মা দূরের পথ, চাঁদা দলের হয়তো সবাই ধরাও পড়েনি। পথে যদি ওরা ওত পেতে থাকে বৈষ্ণবের ক্ষতি করার জন্য, তাছাড়া ঘরে বসে মায়ের অন্ন ধ্বংস করার হলে তো রামজয়পুরে বসেই করতে পারতুম, তেঘড়ি আসতুম কেন? আপনি অনুমতি করুন মা, বেরিয়ে আসি। মহামায়া ঠাকুরন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝতে পারছি তোমার মা কি জ্বালাতেই জ্বলছেন। যাও তবে, মায়ের কথা শোনার জন্য কি আর তোমরা জন্মেছ? যাও দেখো গে, সেখানেও তোমার মতো একজন রয়েছে মা জ্বালানি। ডাকাতের গোটা দলটাকে বসবারে চোরা কুঠুরিতে বেঁধে রেখে লেঠেল আর সাধারণ গ্রামবাসী মিলিয়ে প্রায় 100 জনকে পাহারায় রাখা হলো। তারপর আমি আর গোড়া বস্তু জোড়া পালকি নিয়ে রওনা দিলাম বর্ধমানের উদ্দেশ্যে। পৌঁছতে দুপুর হবে। তারপর কালই বিকেলবেলায় আমরা ফিরে আসবো তেঘড়িতে। রওনা দেওয়ার ঠিক মুখে মহামায়া ঠাকুরন আমাকে একান্তে গিয়ে জিজ্ঞাসা করলেন, এ কেমন করে হলো বলো তো? তুমি কি টুকটাক কিছু করেছিলে? নইলে আমার বিশ্বাস হয় না যে বৈষ্ণবের শেখানো ওই ছড়াতে চাঁদা ডাকাত ধরা পড়েছে। আমিও যা সত্যি তাই বললাম। আমি শুধু কাল ভৈরবকে ডেকেছিলাম প্রাণপণে, আর কিছু করিনি বা করার সুযোগ সময় কোনোটাই পাইনি। মহামায়া ঠাকুরন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার নিজের অবস্থাও কেমন যেন চাঁদার মতোই লাগছে গো তারানাথ। হাত পা ছেড়ে দিচ্ছে, ঘাড়ে যেন 1000 বোঝার ভার। খোকাকে বলো তাড়াতাড়ি আসতে। আমার নিজের পরিস্থিতিও ভারী আশ্চর্যজনক হয়ে গিয়েছিল। চাঁদা ডাকাত ধরা পড়েছে, আশু বিপদেরও কোনো সম্ভাবনা নেই, তবুও বারবার মনে হচ্ছে কি যেন একটা ঘটতে চলেছে, কি যেন একটা হবে। যা হোক, 3য় প্রহরে আমরা রওনা দিলাম বর্ধমানের উদ্দেশ্যে। একটি পালকিতে আমি আর বৈষ্ণব, অন্য পালকিটি ফাঁকা। শূন্য পালকিটি রামধনের জন্য। সঙ্গে চলল 8 জন পালকি বর্দার, জনাচারেক মশলচি আর 12 জন লেঠেল। পালকির দুলুনিতে মায়াময় জ্যোৎস্নায় ভেসে যাওয়া ছায়া চরাচর দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম কখন যেন। বর্ধমান জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে বসে রামধন বসু মায়ের কীর্তিকলাপ শুনতে পেলেন আমার মুখে। কুখ্যাত চাঁদা ডাকাতকে মহামায়া ঠাকুরন কোম্পানির হাতে তুলে দিয়েছেন শুনে সবাই ধন্য ধন্য করতে লাগলো। খোদ জয়েন্ট ম্যাজিস্ট্রেট কনস্টান্তিন সাহেব অবধি রামধনকে নিজের আপিস ঘরে ডেকে বললেন, বাবু, তোমার মাতা ঠাকুরানীকে আমার কার্সি জানাইও। আমাদের দেশে থাকিলে তিনি নিশ্চয়ই কাউন্টেস হইতেন। সকল সুখ্যাতির আড়ালে লুকোনো বিপদখানি বারবার রামধনকে নাড়া দিয়ে যাচ্ছিল। 19বিংশ শতকের প্রথমার্ধে বর্ধমান আর হুগলি জেলার গ্রামাঞ্চলগুলি ছিল ডাকাত লুটেরা অধ্যুষিত। তারা যেমন দুর্বার ও নিষ্ঠুর প্রকৃতির, তেমনই ছিল অসম্ভব কূটবুদ্ধি সম্পন্ন। রামধন তার বর্ধমানের বাড়িতে ফিরেই ভৃত্য শ্রীনিবাসকে ডেকে সব রকম গোছগাছ সেরে নিলেন। এতদিন যা সম্ভবপর হয়নি, রামধন তাই নিষ্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠলেন। প্রয়োজনে বল প্রয়োগ করেও মাকে তিনি তেঘড়ি গ্রাম থেকে বর্ধমান নিয়ে আসবেন। দ্বীপ্রহরে রোদ পড়ে আসার আগেই 2 জন বন্দুকধারী শান্ত্রী
আরও 5 জন বলিষ্ঠ লাঠিয়াল সঙ্গে নিয়ে তিনি তেঘড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। 20 জনের একটি পুলিশের দল দুপুরের ট্রেনেই তেঘড়ি রওনা হয়ে গিয়েছিল। রামধন বিলক্ষণ জানতেন চাঁদার মতো বিপজ্জনক ডাকাতকে শুধুমাত্র গ্রাম্য লাঠিয়ালের পাহারায় রাখা বিন্দুমাত্র বুদ্ধিমানের কাজ হবে না। আমাদের নিয়ে যাওয়া অতিরিক্ত পালকিটিতে চলল গোড়াবস্তু, আর রামধন নিজে বসলেন আমার সঙ্গে দ্বিতীয় পালকিতে। পূর্ণিমা গিয়েছে সবে, পৌষ মাস। মোল্লাসরুল গ্রাম পার হয়ে পথ পড়েছে খোলা প্রান্তরে। চাঁদের আলো ফুটছে একটু একটু করে। দুদিক খোলা মাঠ, ফসল কাটা পড়েছে। দূরে বড় বড় জলাশয়ের জল চকচক করে, আর তাদের ঘিরে তাল খেজুরের ছায়া দেহ। রামধন এক মনে হুঁকো খাচ্ছিল আমার সামনে বসে। পালকির দরজায় ভারী পর্দা। শীতের হাওয়া আসছে, তবে একেবারেই তীব্র নয়। পালকির দুলুনিতে একটু ঝিমুনি এসেছিল আমাদের। মনে হলো মাঠের দিক থেকে একটা ঘোড়ার ডাক ভেসে এলো। ঝিমুনি ভেঙে রামধন পর্দা সরালেন। পালকির বেহারা যারা ছিল তারাও কেমন থমকে দাঁড়িয়ে গেল। বাইরে থই থই করছে জ্যোৎস্না, পশ্চিমে বাবলা গাছের সারি। তাদের ফাঁক দিয়েই দেখা গেল একটা কালো রঙের ঘোড়া ছুটিয়ে কেউ একজন আসছে। আমাকে উদ্দেশ্য করে বিস্মিত গলায় বললেন, অদ্ভুত ব্যাপার তো, এই অঞ্চলে ঘোড়ায় চড়া নিশাচর মানুষের দেখা তো কোনোদিনও পাইনি, এমনকি লোকমুখেও এমন কিছু শুনিনি। দাঁড়ান তো দেখি ব্যাপারটা। বেহারাদের পালকি নামাতে বলে তিনি গরম চাদর আর বাঁদুরে টুপিটা ভালো করে পরে নিলেন। মাটিতে পা রাখতেই একজন শান্তি এগিয়ে এলো। হুজুর, হাওয়ায় গুলি ছুড়ব? রামধন মাটিতে পা রেখেই হাত তুলে শান্তিকে থামালেন। এই দাঁড়াও দাঁড়াও বাবু, দাঁড়াও, একাই তো আছে, ব্যাপারটা একটু দেখি। পথের পাশে শুকনো নহরটায় এক লাফে পার হয়ে এলো অশ্বারোহী। আমি অবাক হয়ে দেখলাম পৌষের কনকনে শীতে ছেলেটার গা একেবারে উদম। চুরো বাঁধা চুল, লম্বা পাতলা দেহ। লেঠের দলও এগিয়ে এসেছে। বেশ কৌতুকের হাসি তাদের মুখে। ঘোড়াটি আর কিছুতেই স্থির হয়ে দাঁড়ায় না, যেন ভারী তারা তার। ছটপট তো সে করেই চলেছে, আর নাক দিয়ে বেরিয়ে আসছে গরম ধোঁয়ার মতো নিঃশ্বাস। রামধন সকৌতুকে প্রশ্ন করলেন, ওহে দিগম্বর, তুমি বাছা এই শীতের রাতে খালি গায়ে কেন বাপ? ছেলেটা ঝকঝকে দাঁত বার করে হাসল। সবই কপাল গো। আরে একজন রোজই খবর পাঠায়, যাওয়াও হয় না। আজ আবার তার সঙ্গে অন্য একজন ভারী নিশ্চয় করে ডেকেছে। এবারেই ডাকে মিলে এমন টান পড়েছে যে আজ যেতেই হবে। আমি স্থির করলাম এ ছোড়া পাগলই হবে, নইলে কার না কার ডাক শুনে এই শীতে কেউ খালি গায়ে ছুটে বেড়ায় ঘোড়া নিয়ে। রামধন দেখলাম আর দেরি করল না। তেঘড়ি এখনো ক্রোশ 2 পথ, মাঝে আবার পলাশবাড়ির জঙ্গল পড়বে, সেখানেও চোর ডাকাতের ভয়। তিনি তাড়াতাড়ি পালকিতে বসে হাঁক পারলেন, আরে চেঁচাস নে হতভাগা, এটা যে ষাঁড় সেই ষাঁড়ই রয়ে গেল। জ্বালাস নে তো বাপু, যাচ্ছি। তারপর মাথাটা একটু ঝুঁকিয়ে পালকির দরজার কাছে এনে বলল, বাপু রামধন, তুমি একটু তাড়াতাড়ি পা চালিয়ে এসো গো, দেরি করো না। আর পলাশমারিতে কিছু হবে না, চিন্তা নেই। রামধনের বাক্য সরল না। এইটুকু ছেলে তাকে নাম ধরে ডাকায় তিনি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। অস্ফুট গলায় তিনি বললেন, এছাড়া আমার নাম জানলো কি করে? আমি কাঁপতে কাঁপতে বাইরের পথের দিকে তাকিয়েছিলাম। ছেলেটার কালো গা ঘোড়ার পিঠে সোজা হয়ে বসে প্রচণ্ড বেগে ছুটে গেল তেঘড়ির দিকে। ধুলোর মেঘ যেন জ্যোৎস্নার গায়ে অভ্রগুড়োর মতো মিশে গেল। বেহারার দল ছুটছে, ছুটতে ছুটতে গুনগুন করে সুর তুলেছে।
কপ্পল কপ্পল যদ্দূর যায়, কপ্পলের বায় চোর চট্টা না বাড়ায় পায়। বাইদিলাম ঘর বাইদিলাম বাড়ি, কোন চোরা করবে চুরি। কপ্পল কপ্পল যদ্দূর যায়, কপ্পলের বায় চোর চট্টা না বাড়ায় পায়। বাইদিলাম ঘর বাইদিলাম বাড়ি, কোন চোরা করবে চুরি। কপ্পল কপ্পল যদ্দূর যায়, কপ্পলের বায় চোর চট্টা না বাড়ায় পায়। বাইদিলাম ঘর বাইদিলাম বাড়ি, কোন চোরা করবে চুরি। আমার গায়ে কাঁটা দিল। মহামায়া ঠাকুরন প্রতি সন্ধ্যায় এই মন্ত্র সুর করে পড়েন প্রদীপ-হাতে। কপ্পল দেবতা চোর ডাকাতের হাত থেকে রক্ষা করে মানুষকে। এই ছেলেটা তবে কি? আমি শিউরে উঠলাম অজানা এক ভয়ে। শিভরা মুখখানি আমার মনে পড়ল। সবই কপাল। কাল পাত্র ভুলে বেহারাদের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠলাম, তাড়াতাড়ি চল। প্রদীপ হাতে বসত বাড়িখানি প্রদক্ষিণ করে গোসাইদাস বাগদিকে ডেকে পাঠালেন। চাঁদা ডাকাত ধরা পড়েছে যখন, আজ আর গোসাইকে চৌকিতে থাকতে দেবেন না ঠাকুরন। বারদুয়ারে দারোয়ান রয়েছে, সেরেস্তার কর্মচারীরা রয়েছে দপ্তরখানায়, চাকর বাকর রয়েছে অন্দরে। বিকালের রেলগাড়িতেই পুলিশ এসে চাঁদা আর তার দলকে কোমরে দড়ি দিয়ে নিয়ে গিয়েছে। আর চিন্তা কি? বেশ খানিক পরে চাকর ফিরে এসে বললে, মাঠাইরেন, গোসাই বাবা এক ছোড়ার সাথে কথা কইছেন, বললেন একটু পরে আসবেন। সেই কবে থেকে চালের গুঁড়োগুলো পড়ে আছে, দুটি পুলি তৈরি না করলেই নয়। ছেলেটা সকালে বাড়ি ফিরলে দুটি পিঠে পায়েস মুখে দিতে পারবে। তারানাথেরও তেমন যত্ন আত্তি করা হয়নি। বড় ভালো ছেলে সে। পুলি গড়তে গড়তে রাত কত গভীর হয়েছে মহামায়া ঠাকুরনের খেয়াল নেই। কাঠের উনুন থেকে মাটির সরা নামিয়ে তার খেয়াল হলো চতুর্দিক একেবারে চুপচাপ। হেসেলের দরজা দিয়ে বাইরে তাকালে পুবের খড়ের ঘরটি দেখা যায়। সেখানে ভারী মোলায়েম জ্যোৎস্নার কুয়াশায় মিশে কি যেন দাঁড়িয়ে আছে। ভয় লোকজন ডাকতে গিয়ে ঠাকুরনের খেয়াল হলো তার গলা একেবারে বুঝে গেছে। অদ্ভুত লোকটাকে দেখে তার ভয় হচ্ছে, কিন্তু এ ভয় ঠিক চেনা ভয়গুলোর একটাও নয়। এই গ্রাম দেশে মহামায়ার ডাকাত, গোলবাগ, ঘোড়ার সবই দেখেছেন, কিন্তু কি এক ঘোরের মধ্যে যে ওই জ্যোৎস্না মাখা কুয়াশার দিকে মহামায়া ঠাকুরন এগিয়ে যাচ্ছেন তা তিনি নিজেই বুঝলেন না। উঠোনের প্রান্তে পৌঁছে ঠাকুরনের খেয়াল হলো দারোয়ান হাতের সরকিখানি একপাশে রেখে ঘুমিয়ে পড়েছে। তার নাক ডাকার মিঠে ফুরফুর শব্দ শোনা যাচ্ছে। ঘরের পাশে বারান্দার মেঝেতেও সার সার কারা যেন ঘুমিয়ে পড়েছে। মুখ চেনা যায় না তাদের, তবে তারাও যে বাড়িরই লোক তা বেশ বোঝা যায়। মহামায়া ঠাকুরন গলা খাঁকারি দিয়ে দেখলেন এবার গলায় স্বর ফিরেছে। খুব নরম গলায় তিনি বললেন, কে গো ওখানে? আহারে, গায়ে কাপড় নেই কেন এই শীতে? কাছে এগিয়ে এলো সে। মহামায়া দেখলেন কালো লম্বা একটি ছেলে, মুখে মিঠে হাসিতে জ্যোৎস্না ঝিকিয়ে উঠছে। তুমি রোজ ডাকো যে, আজ এলাম চলে। আজ তো আবার আমার আর এক প্রিয়জনও তোমার ডাকে ডাক মিলিয়ে ডেকেছে, না এসে পারি? তোমাকে ডাকি বলে তো মনে পড়ে না, তবে এসেছো যখন ঘরে চলো, শীতে কষ্ট পাবে। ডাকো না যখন, ঘরে যাই কি করে? তুমি তবে মনে করিয়ে দাও কখন ডেকেছি।
কপ্পলকে ডেকে বেড়াও যে রোজ, ওই যে বলো, কপাল 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 আগুন, আগুন বাতাস যতদূর যায়, কার্তিকের ছাপ পা না বাড়ায়। বাঁধলাম ঘর, বাঁধলাম বাড়ি, কোন চোরা করবে চুরি? কিন্তু ও ছড়া তো অমন নয়। ছেলেটি হেসে বলল, অমনি গো, তোমরা না জেনেই নিজের মতো বানিয়ে নিয়েছ। চোর ডাকাত তো কার্তিকের নাম নিয়েই ব্যবসায় নামে, আর আমার কপালের বাতাস যেখানে, সেখানে কার্তিক আসতে পারে বলো? আর আমার সঙ্গে ডাক মিলিয়ে কে তোমাকে আজ ডেকেছে? কেন, তোমার অতিথি তারানাথ। মহামায়ার চোখের সামনে জ্যোৎস্না কুয়াশা আরো আরো ঘন হয়ে উঠল, যেন কোনো এক উৎস থেকে ধূপের ধোঁয়া গল গল করে উঠে এসে পূর্ণ করে দিচ্ছে চরাচর। তার সুগন্ধে এ গ্রাম, প্রদেশ, এ বিশ্ব ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। প্রায় ডুবে যাওয়া কণ্ঠে মহামায়া বললেন, কে গো তুমি? ছেলেটা একদম সামনে এসে দাঁড়ালো, কপালে চকচক করছে চাঁদের আলো। ঘুম পাড়ানি গলায় বলল সে, চলো এবার, তোমার কাজকর্ম বেশ সেরেই তো নিয়েছ। ঠাকুরন আকুল হয়ে হাত বাড়িয়ে দিলেন তার দিকে। ছেলেটা তার হাতে হাত রাখল। মহামায়া ঠাকুরন চললেন বার দুয়ারের দিকে। ছায়া ছায়া আম গাছ, জাম গাছ দাঁড়িয়ে আছে চুপ করে। জ্যোৎস্নার গুঁড়ো যেন তুষার ফুল হয়ে ঝরে পড়ছে ঠাকুরনের সারা দেহে। দরজায় চিরবিশ্বাসী গোপাল দাস দাঁড়িয়ে আছে সজল চোখে। একবার সে হাত তুলল, তার গলা ভেসে এলো যেন অনেক দূর থেকে, মহামায়া ঠাকুরন হাত তুললেন। ভালো থাকিস তোরা, তোদের ভালো হোক। পালকি থেকে বাড়ির বার দুয়ারে নামতেই আমার বুকটা কেমন একটা করে উঠল। চাঁদ তখনও পশ্চিম আকাশে রয়ে গেছে, যদিও তার আলো ঢেকে গেছে পূবের লাল আকাশের ছটায়। সব চুপচাপ। বার দরজায় গোপাল দাসের থাকার কথা, সে নেই। হাট করে খোলা সদর দুয়ার। রামধন আকুল গলায় মা মা ডাকতে ডাকতে সিংহ দরজার দিকে ছুটে গেলেন। একরকম ছুটেই বাড়ির উঠোনে ঢুকলেন রামধন। চণ্ডীমণ্ডপের সামনে ফাঁকা জায়গায় বাড়ির ঝি চাকর জড়ো হয়েছে। মেয়েদের মুখে আঁচল, সরকির উপর ভর দিয়ে কাঁদছে বিহারি দারোয়ানের দল। সবার মাঝে সাদা কাপড়ে মোড়া মহামায়া ঠাকুরনির দেহ পড়ে আছে মাদুরে পাতা লেপ তোষকের উপর। মুখখানি যেন সদ্য ফোটা পদ্ম, তাতে যন্ত্রণার লেশ মাত্র নেই। এক পরম প্রশান্তি প্রাণে ধরে তিনি যেন ঘুমিয়ে পড়েছেন। রামধন কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছিলেন। আমি ধরে ফেললাম পেছন থেকে। বাড়ির এক প্রাচীন দাসী কেঁদে বলল, আমরা কিছু বুঝিনি গো বাবা ঠাকুর। ওই ওই বার দুয়ারে ঘুমিয়ে পড়ার মতো পড়েছিলেন মা। কোথাও কোনো ব্যথা নাই, কোনো আঘাত নাই। রামধন মাথায় হাত দিয়ে বসে রইলেন চুপ করে। একে একে গ্রামের মানুষ মহামায়া ঠাকুরনকে দেখে গেল। দুপুর নামার কিছু আগে পাগলের মতো ছুটে এলো গোপাল দাস বাগদি। মহামায়ার দেহটির দিকে সে ফিরেও তাকালো না। রামধনের হাত ধরে সে চিৎকার করে উঠল, দা ঠাকুর, আমি দেখেছি সে মাকে কোন পথে নিয়ে গেছে। তুমি চলো আমার সঙ্গে। দা ঠাকুর তুমি চলো, তুমি দেখলেই চিনতে পারবে। সোনার রথ, সোনার সিংহলা সার টেনে নিয়ে চলেছে। কি গো উঠো, কি গো চুপ করে রইলে যে বড়। ও দাদা ঠাকুর।
রামধন জানতেন গোপাল দাস মহামায়াকে নিজের মায়ের মতোই মানত। তার কাঁধে হাত রেখে রামধন বললেন, হ্যাঁ রে গোপাল, যাব, সব আয়োজন করে নি, যাব। গোপাল দাস রামধনের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল, আর্তনাদ করে উঠল, তুমি কিচ্ছু বোঝো নে দাদা ঠাকুর, তুমি কিচ্ছুটি বোঝো নে গো। এই বলেই সে আবার কোথায় যেন হারিয়ে গেল দৌড়ে। আমি সব বুঝেছিলাম বিভূতি। কপ্পলদেব যে আদতে আমার কাল ভৈরব, সকল সিদ্ধির সিদ্ধিকর্তা স্বয়ং আশুতোষ মহাদেব, তা আমার আর বুঝতে বাকি রইল না। পরম ভক্তকে তিনি নিজে হাতে ধরে অক্ষয় কৈলাসে নিয়ে গিয়েছেন। নদীর জলে মায়ের দেহাবশেষ বিসর্জন দিয়ে রামধন উঠে আসছিলেন। দূরে খাড়া পশ্চিম পাড়ের উপরে ছায়ার মতো দাঁড়িয়েছিলাম আমি আর অন্যান্য শ্মশান বন্ধুর দল। তাদের ছায়া দেহগুলো সন্ধ্যার অন্ধকারে গাছ বলে ভ্রম হয়। রামধন আনমনে পাড়বে উঠে আসছিলেন, পিছন ফেরা বারণ। এমন সময় আমার পাশ দিয়ে নদীর ঢালবে উপর থেকে কি একজন নেমে গেল রামধনের দিকে। সেই ছায়া দেহের দিকে মুখ তুলে তাকাতেই রামধন আড়ষ্ট হয়ে গেলেন। এ তো সেই ছেলেটি, মিষ্টি হাসি, কালো চিকন দেহ, সন্ধ্যের ছায়া লেগে তার কালো গায়ে কেমন যেন এক নীল আভা। রামধনের সামনে পৌঁছে সে চোখ তুলে তাকালো, ব্যথাতুর চোখ দুটি। সে রামধনের সামনে দাঁড়ালো না, পাড়বে নেমে গেল নদীর গর্ভে। হঠাৎ হঠাৎ পাগলের মতো কোথা থেকে যেন ঝোপঝাড় ভেদ করে ছুটে এলো গোপাল দাস। নদীর পাড়বে প্রচন্ড গতিতে ছুটে নামতে নামতে সে চিৎকার করে উঠল, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, ওকে ধরো, ধরো গো, ওকে ধরো। এই ছেলেটাই নিয়ে গেছে আমার মাকে, দাদা ঠাকুর। রামধন ফিরে তাকালেন না, উঠে চললেন পাড়বে। নদীর জলে একটা ভারী দেহ আছড়ে পড়ার শব্দ শোনা গেল। রামধনের মুখের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন হলো না। তিনি জানেন সে শব্দ তিনি ছাড়া কেউ শোনেননি। আমি শুনেছিলাম। চুপ করে নদী তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোড়াবষ্টমীর বিলাপ শুনছিলাম। রামধন আমার হাত ধরে কেঁদে ফেললেন। এ কেমন হলো তারানাথ, কেমন করে হলো? আমি বলতে চাইলাম, রামধন, তোমার মাতৃবিয়োগ হয়েছে, তাই এখন এ কথা হয়তো তোমার কটুবাক্য বলে মনে হবে, কিন্তু তোমার মায়ের মতো কপাল যদি আমার হতো, কপ্পলদেবের হাত ধরে আমি 1000 বার এমন করে চলে যেতাম। কিন্তু কিছুই বলতে পারলাম না। আমারও চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। এ আমি কাকে দেখলাম? এ আমি কার বাণী শুনলাম? আমার ডাকে তিনি কখনো আসেন বা কখনো আসেন না, এলে অধরাই রয়ে যান, ছদ্মরূপে অদৃশ্য রূপে আসেন। মহামায়া ঠাকুরের ডাকেও শুধু দূর থেকে রক্ষা করে গিয়েছেন, কাছে আসেননি। কিন্তু তাহার সরল আহ্বান আর আমার ভয়ার্ত কাকুতি মিলে যে অমোঘ আকর্ষণের সৃষ্টি হয়েছে, তাতে ভগবানকে আসতেই হয়েছে। মহামায়া ঠাকুরের পুণ্যের ভাঁড়ারে মণিমুক্ত অনেক বেশি, তাই পরম প্রেমিকের হাত ধরে তিনি চলে যেতে পেরেছেন। আমি পাপী, আবর্তেই পড়ে রইলাম। আহা, সার্থক নামা মা গো আমার, মা মহামায়া। রামধন কিছু বুঝলেন কিনা জানি না। কোকিয়ে কোকিয়ে বিলাপ করে চললেন তিনি। গোড়াবষ্টুম 2 হাত দিয়ে নিজের চুল খামচে ধরে বসে রইল। শ্মশানের নৈশব্দ ধীরে ধীরে জ্যোৎস্নায় ভর করে তেঘরি গ্রামকে গ্রাস করে ফেলছিল।
এ ভূমি আজ অভিভাবক শূন্য হয়েছে, মাতৃহারা হয়েছে। তারানাথ থামলেন। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস কান্নার কম্পন নিয়ে বেরিয়ে এলো। কিশোরী সেন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, তাহলে ঠাকুর মশাই এবার দর্শক আসনই অলঙ্কৃত করলেন, কুশীলবার হওয়া হলো না? তারানাথ মৃদু হেসে পদ্মবীজের মালাটি কপালে ঠেকিয়ে বললেন, সকল নাট্যশালার মূল নর্তক, প্রধান সুরপতি যেখানে নর্মক্রিয়ায় অবতীর্ণ হয়েছিলেন, সেখানে তারানাথ চক্রবর্তী আবার কে হে? পূর্বপুরুষের পুণ্যের ফলে আর মহামায়া মায়ের দাক্ষিণ্যে এক ঝলকের জন্য হলেও তাকে দেখতে পেয়েছি, নইলে পোড়া জনমে পথ চলা ছাড়া আর করেছিটা কি? তাই তো বিভূতি? আমি কোনো উত্তর দিইনি। আমার মনের আকাশে তখন পূর্ণচন্দ্র উঠেছে। তার আলোয় প্রচণ্ড বেগে ছুটে চলেছে এক সোনার রথ। রানীর সাজে তার আসনে বসে আছেন মহামায়া, আর রথের রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই কিশোর ছেলেটি। ছিপছিপে কালো শরীর, কপালে চকচক করছে চন্দ্রালোক, চুল থেকে গড়িয়ে নামছে রূপলি ঘামের ধারা। আমার চোখ দুটো কেমন যেন জ্বালা জ্বালা করে উঠল হঠাৎ। কতদিন হলো মাকে দেখি না। আপনারা শুনলেন প্রখ্যাত লেখক কর্ণশীলের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প কপ্প। গল্পের নাট্য রূপান্তর, গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন দেবাদ্রিতা রায়, শুভদীপ ঘোষ, কৌশিক ব্যানার্জি, তমাল মুখার্জি, নীল চক্রবর্তী, পার্থ মুখার্জি, সুজন ঘোষ, শ্রী কুণ্ডু ও আমি অমিত সরকার। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ, সাউন্ড এডিটিং করেছেন শুভজিৎ পটকা, প্রচ্ছদ নির্মাণে শুভদীপ ব্যানার্জি, ক্যালিগ্রাফি করেছেন সৌমদীপ ভুঁই, পর্ব পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর ভালো লাগলে গল্পটি অন্যান্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।